গল্পের শুরুতেই আমরা আকিরা শর্মা নামের একটা ছোট্ট মেয়েকে দেখি। আর আকিরার বাবা আকিরাকে সবসময় সাহসিকতার সঙ্গে বাঁচতে শিখিয়েছে। এরপর একদিন আকিরা যখন স্কুলে যাচ্ছিল, সেই সময় কয়েকজন ছেলেকে সে একটা মেয়ের মুখে অ্যাসিড মারতে দেখে। আর এরপর আকিরা ক্রিমিনালদেরকে আইডেন্টিফাই করতে পুলিশকে হেল্প করে। আর এরপরই দেখা যায় যে তাদেরই মধ্যে কয়েকজন আবার আকিরাকে ভয় দেখানোর জন্য আসে আর তাকে মারার চেষ্টা করে। আর আকিরার মুখে একটা কাট হয়ে যায়, যার জন্য সারা জীবনের মতো তার মুখে একটা দাগ হয়। আর এই ইনসিডেন্টের পরই আকিরার বাবা তাকে ক্যারাটে ক্লাসে ভর্তি করে দেন, আর আকিরা সেখানে ক্যারাটে শিখতে শুরু করে। আর এরও কিছুদিন পর দেখা যায় যে সেই ছেলেরাই আবার আকিরাকে ধরতে আসে, আর আকিরা ক্যারাটে করে তাদেরকে হারিয়ে দেয়। আর তাদের মধ্যে একজন আকিরার মুখে অ্যাসিড মারার জন্য চেষ্টা করে। আর আকিরা যখন নিজেকে ডিফেন্স করতে যায়, তখন সেই অ্যাসিডই সেই ছেলেটার মুখেই লেগে যায়। আর এরপরে দেখা যায় যে এই ঘটনার জন্য আকিরাকে অ্যারেস্ট করা হয় আর তাকে রিমান্ড হোমে পাঠানো হয়। এরপর দেখা যায় যে 8 বছর কেটে গেছে, আর আকিরা এখন অনেক বড় হয়ে গেছে, আর সে জেল থেকেও ছাড়া পেয়ে গেছে। এরই মধ্যে আকিরার বাবারও মৃত্যু হয়েছে। আকিরা ভীষণই রিজার্ভ ছিল, আর সে একজন রিবেলিয়াস টাফ ওমেন ছিল। এরপরে আকিরার কলেজে ভর্তি হওয়ার কথা হয়, আর সেই সময় আকিরার দাদা তার মা আর তাকে নিজের সঙ্গে মুম্বাই নিয়ে আসার কথা বলে। কিন্তু আকিরা জানতো যে তার দাদা তাদের কথা ভেবে নয়, বরং তার নতুন হওয়া ছেলেকে দেখভাল করার জন্য তাদেরকে মুম্বাই নিয়ে যেতে চায়। আর আকিরারা যোধপুরে থাকতো, আর সে যোধপুর ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু তার মায়ের জেদের কারণে আকিরাকে মুম্বাই আসতে হয়। আর মুম্বাইয়ে এসে আকিরা আর তার মা তার দাদার বাড়িতেই থাকতে শুরু করে। কিন্তু আকিরার বৌদি তাকে খুব একটা পছন্দ করতো না, কারণ আকিরা জেল থেকে এসেছে। আর এরপর আকিরাও ঠিক করে যে সে তার দাদার বাড়িতে থেকে নয়, বরং যে কলেজে অ্যাডমিশন নেয় সেই কলেজেরই হস্টেলে থাকার সিদ্ধান্ত নেয়। আর এরপরে আকিরা দেখে যে সে যে কলেজে রয়েছে সে কলেজেও থাকা তার পক্ষে ভীষণই মুশকিল ছিল, কারণ কলেজের সিনিয়র স্টুডেন্টসরা তাকে প্রায়শই উত্ত্যক্ত করতো। আর এরপর একদিন ক্যান্টিনে আকিরার সঙ্গে তাদের ফাইটিং হয়, আর আকিরা তাদেরকে ভীষণই মারধর করে। আর তারপর থেকে কেউ আকিরাকে উত্ত্যক্ত করার কথা ভাবতো না। এরপর আমরা দেখি যে কলেজে আরো কিছু প্রবলেমস দেখা দেয়। কোনো একজন কিংবা গ্রুপে কেউ রয়েছে যারা কিনা কলেজ থেকে ইলেকট্রনিক্স এর নানা রকম জিনিসপত্র চুরি করছিল। আর অন্যদিকে আমরা এসিপি রানীকে দেখি, যে কিনা আকিরাদের কলেজেরই একজন প্রফেসরকে একদিন গাড়িতে ধাক্কা মারে। আর তারপর পুলিশ কোনো অ্যাকশন নেয় না, সেই জন্য আকিরাদের কলেজে সব স্টুডেন্টরা মিলে প্রোটেস্ট করে, তার মধ্যে আকিরাও সামিল ছিল। আর এরপরই এই প্রোটেস্ট বন্ধ করার জন্য একটা বড় পুলিশ ফোর্স আছে, আর তারা এই স্টুডেন্টদের ওপর লাঠি চার্জ করে যাতে তারা এই প্রোটেস্টটা তুলে ফেলে। কিন্তু দেখা যায় যে সব স্টুডেন্টরা মারধর খেয়ে উঠে গেল, আকিরা সেখানে ঠায় বসে থাকে। আর এরপরই দেখা যায় যে সেখানে পুলিশ কমিশনার আসে, আর আকিরা তার হাতেই সমস্ত পিটিশন তুলে দেয়। আর এরপর তিনি সবাইকে আর আকিরাকে প্রমিস করেন যে তিনি এই কেসটা নিয়ে সঠিক ইনভেস্টিগেশন যাতে হয় সেই দিকটা দেখবেন। আর এরপরই দেখা যায় যে এই কেসটাকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়। আর অন্যদিকে রানী ভীষণই রেগে যায়। এর কিছুদিন পর দেখা যায় যে রানী আর তার জুনিয়র অফিসাররা একটা হাইওয়েতে ছিল, আর তখনই সেই হাইওয়ে থেকে একটা গাড়ি যাচ্ছিল যেটা কিনা ক্র্যাশ হয়ে যায়। আর এরপর তারা সেই গাড়িটার সামনে যখন যায় তখন দেখে যে ভিকটিম তখনও বেঁচে আছে, কিন্তু তারা দেখে যে তার সঙ্গে অনেক টাকা রয়েছে। তাই তারা সেই ভিকটিমের হেল্প না করে তাকে উল্টে মেরেই ফেলে, আর তার সমস্ত টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে আমরা দেখি যে রানীর একটা গার্লফ্রেন্ড আছে যার নাম হচ্ছে মায়া। আর আকিরা যে কলেজে পড়তো মায়া সেই কলেজেই পড়তো। আর একদিন রানীকে মায়া এই হাইওয়ে মার্ডার কেসের সম্পর্কে কথাবার্তা বলতে শোনে, আর সে সিক্রেটলি তার সমস্ত কথাবার্তা রেকর্ড করে নেয় যাতে সে রানীকে পরে ব্ল্যাকমেল করতে পারে। কিন্তু এরপরে দেখা যায় যে মায়ার ব্যাগ চুরি হয়ে যায়, আর সেই ব্যাগের মধ্যে ওই ক্যামেরাটা ছিল যাতে কিনা মায়া রানীর সব কথা রেকর্ড করেছে। আর এই চুরি হয়ে যাওয়ার পর সে ভীষণই ভয় পেয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় যে রানীকে কেউ ব্ল্যাকমেল করা শুরু করে, আর রানীর মনে হয় যে এটা মায়া হতে পারে, কারণ মায়া ছাড়া বাইরের আর কেউই এই কথাটা জানে না। আর তার জন্য একদিন রানী মায়ার সঙ্গে দেখা করতে আসে, আর তাকে জিজ্ঞেস করে যে তার কাছে কি এভিডেন্স রয়েছে যার জন্য সে তাকে ব্ল্যাকমেল করছে। আর রানী মায়াকে অনেক টর্চার করে, আর ফাইনালি মায়া বলতে বাধ্য হয় যে সে একটা ক্যামেরাতে
তার সমস্ত কথাবার্তা রেকর্ড করে নিয়েছে আর সেই ক্যামেরাটা চুরি হয়ে গেছে। আর এরপর রানী মায়াকে নৃশংসভাবে হত্যা করে। আর এরপর সে ওই কলেজেই ছানবিন করা শুরু করে যে এই কলেজের মধ্যে কে হতে পারে যে কিনা তাকে ব্ল্যাকমেল করছে। আর এরপর দেখা যায় যে কিছুদিনের জন্য আকিরাদের কলেজে ছুটি হয় আর বেশিরভাগ স্টুডেন্টরাই সবাই যে যার বাড়ি চলে গেছিল, কিন্তু আকিরা তার বাড়ি যায় না, সে হোস্টেলেই থেকে যায়। আর এরপর একদিন রাতে আকিরা যখন তার হোস্টেলের রুমে আসে তখন সে দেখে যে তার রুমের বাইরে একটা ব্যাগ রয়েছে। আর আকিরা যখন রুমের ভিতরে গিয়ে এই ব্যাগটা খুলে দেখে তখন সে দেখে চুরি হওয়া সমস্ত ইলেকট্রনিক্সের জিনিস এই ব্যাগের মধ্যে রয়েছে। আসলে কলেজের প্রিন্সিপাল সবার সামনে এটা বলেছিলেন যে চুরি হয়ে যাওয়া জিনিসপত্রগুলো যদি ফিরে পাওয়া যায় তাহলে তিনি চোরকে কোনো শাস্তি দেবেন না। আর সেই কারণেই হয়তো সেই চোর সমস্ত জিনিসপত্রগুলো ফিরিয়ে দিয়েছিল। কিন্তু অন্যদিকে দেখা যায় যে আকিরা যখন এই জিনিসপত্রগুলো চেক করছিল সেই সময় রানের দুজন লোক এসে আকিরাকে হস্টেল থেকে তুলে নিয়ে যায়। আর সেই সঙ্গে হস্টেলে থাকা আর এই ঘটনা দেখে ফেলা দুজন ছেলেকেও তুলে নিয়ে যায়। আর রানী মনে করে যে এরাই হয়তো মিলে তাকে ব্ল্যাকমেল করছে। আর এরপর রানের লোকেরা এদের সবাইকে মারার চেষ্টা করে। আর তারা দুটো ছেলেকে যখন মেরে ফেলে তখন আকিরা নিজের হাত কোনো রকমে খুলে ফেলে আর সে তাদেরকে সেখানে মারধর করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আকিরা নিজের দাদার বাড়িতে আসে আর সেখানে তার দাদাকে সব ঘটনা খুলে বলার অনেক চেষ্টা করে, কিন্তু তার দাদা অন্য কাজে বিজি ছিল। তাই আকিরা অন্য কোনো রাস্তা না দেখে আবার তার হস্টেলে ফিরে আসে। আর এরপরে রানী বুঝতে পারে যে আকিরাকে সে এইভাবে আর মারতে পারবে না। আর তাই রানী আর তার লোকজনেরা আকিরাকে মেন্টালি আনস্টেবল প্রমাণ করার চেষ্টা করে। আর সেই প্রমাণকে সমর্থন করার জন্য আকিরার পাস্ট লাইফের ঘটনাও সে সবার সামনে তুলে ধরে যে সে কিভাবে একটা ছেলের মুখে অ্যাসিড মারে আর 8 বছর পর্যন্ত সে জেল খাটে। আর আকিরা অন্যান্য ছেলেমেয়েদের থেকে একটু অন্যরকম ছিল। আর এই সব ঘটনাকে সামনে রেখে আকিরাকে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করে দেওয়া হয়। আকিরা সবাইকে কনভিন্স করার চেষ্টা করে যে সে পাগল নয়, তাকে ফাঁসানো হচ্ছে, কিন্তু কেউই তার কোনো কথা শোনে না। আর এরপর আকিরাকে যে অ্যাসাইলামে রাখা হয় সেখানকার ডাক্তারকে ঘুষ খাইয়ে রানে আকিরাকে ইলেকট্রিক শক দেওয়া হতো যাতে সে সত্যি পুরোপুরি পাগল হয়ে যায়। কিন্তু এরপরই একদিন আকিরা এই মেন্টাল অ্যাসাইলামেরই একজন অন্য পেশেন্টের হেল্পে অ্যাসাইলাম থেকে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে যাওয়ার আগে সে ওই ডাক্তারকে আর কিছু গার্ডকেই মেরে ফেলে। আর এরপর ধীরে ধীরে আকিরা রানের সম্পর্কে সব তথ্য প্রমাণ জোগাড় করা শুরু করে আর সে তাকে ব্ল্যাকমেল করে। আর সে রানীকে বলে যে রানী যেন তার ইনোসেন্স সবার সামনে প্রুফ করে। কিন্তু এরপরই রানীও আকিরাকে খুঁজে বার করে আর সে তার লোকজনকে নিয়ে তাকে মারার চেষ্টা করে। আর অন্যদিকে আমরা অফিসার রাবিয়াকে দেখি যে কিনা রানের বিরুদ্ধে অনেকদিন ধরে ইনভেস্টিগেট করছিল। আর সে সেখানে এসে পৌঁছয় আর তার কাছে রানের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। আর সে রানী আর তার সব লোকজনদের আর্মসগুলো সিজ করে নেয় আর তাদেরকে অ্যারেস্ট করবে। কিন্তু তারপরে সেখানে কমিশনারের কল আসে আর তিনি রাবিয়াকে এই সব কিছু করতে বারণ করে, কারণ জানা যায় যে হাইওয়েতে যে লোকটা মারা গিয়েছিল সে একজন ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল লোকের ভাই। আর যদি এটা জানা যায় যে তাকে মারার পিছনে একজন এসিপির হাত রয়েছে তাহলে পুলিশ ডিপার্টমেন্টকে ভীষণই শোচনীয় অবস্থার মুখোমুখি হতে হয়। তাই তিনি রাবিয়াকে বলেন যে এই সব কিছু এসিপি রানীকে হ্যান্ডেল করতে দিই। আর এরপর রাবিয়ারও আর কিছু করার থাকে না, তাই সে সেখান থেকে চলে যায়। কিন্তু সে তাদের হাতিয়ারগুলো ফিরিয়ে দেয় না। আর তারপরে দেখা যায় যে তারা নিরস্ত্র ছিল আর তাদেরকে এক এক করে আকিরা মেরে ধূলিসাৎ করে দেয়। আর তারপরে আকিরার হাতে রানীর মৃত্যু হয়। আর এরপরই সিস্টেমের আর সবার কথা ভেবে আকিরাকে আবার মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়া হয় আর আকিরাও তার কোনো প্রতিবাদ করে না। আর এরপরই দেখা যায় যে 3 মাস পর আকিরা একদম সুস্থ হয়ে মেন্টাল অ্যাসাইলাম থেকে রিলিজ হয়। আর এরপর দেখা যায় যে সে যোধপুরে বধির ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখাচ্ছিল। আর সেখানেই একদিন রাবেয়া আকিরার সঙ্গে দেখা করতে আসে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।